রাতটা ছিল অমাবস্যা, আকাশে চাঁদের কোনো চিহ্ন নেই, বাতাস থমথমে, যেন প্রকৃতি নিজেই নিঃশ্বাস আটকে রেখেছে। সৌরভপুর রাজ্যে প্রাসাদে তখন চরম উত্তেজনা। রানী সৌম্যদৃষ্টি প্রসব বেদনায় ছটফট করছেন, আর রাজা দীপবাহনের কপালে চিন্তার রেখা স্পষ্ট। এই রাতেই রাজ্যের ভবিষ্যৎ উত্তরসূরি জন্ম নেবে, কিন্তু রাতটা যেন কিছুর সংকেত দিচ্ছে। রাজপুরোহিত শান্তিলাল প্রাসাদের গর্ভগৃহে প্রবেশ করে বলেন, মহারাজ, এই রাতটি শুভ নয়, অমাবস্যার রাত, তার ওপর পূর্বদিগন্তে শুক্র রাহুর যুগ্ম দৃষ্টি পড়েছে। এই সময়ে কোনো শিশুর জন্ম মহাজটিল ভবিষ্যতের ইঙ্গিত বহন করে। রাজা দীপবাহন কণ্ঠে দৃঢ়তা এনে বলেন, আমার সন্তান যদি রাজ্য রক্ষা করতে নিয়ত হয়, তবে সে জন্ম নিক অন্ধকারের মধ্যেই। সিংহ তো রাতেই শিকার করে। সেই মুহূর্তে বজ্রপাতের শব্দে আকাশ কেঁপে ওঠে, আর ঠিক তখনই শিশুর প্রথম কান্না শোনা যায়। সবার বুক কেঁপে ওঠে, কান্নার সাথে যেন মিশেছিল বিদ্যুতের তীব্র আলোর রেখা। জন্ম নিল বিক্রমাদিত্য, চোখে আগুনের দীপ্তি, কপালে এক আলোক চিহ্ন, ভেসে ওঠে আবার নিভে যায়, যেন দেবতার ছোঁয়া বা অভিশাপের ছায়া। রাজপুরীর দাইমা শিশুটিকে কোলে নিয়ে বলে, এই শিশু অন্য রকম। আমি বহু সন্তান দেখেছি, কিন্তু তার চোখে যেন আগুন, আবার মায়া। রানী সৌম্যদৃষ্টি কষ্টের মধ্যেও ছেলেকে বুকে টেনে বলেন, আমার সন্তান, তুমি হবে রাজ্যের আলো, যতই অন্ধকার আসুক। কিন্তু সেই রাতেই এক দূর গ্রামে কালো পোশাক পরা এক নারী জঙ্গলের ছায়ায় দাঁড়িয়ে মন্ত্রপাঠ করে। তার নাম মায়াবিনী। তার চোখ লাল, ঠোঁটে নিষ্ঠুর হাসি। সে ফিসফিস করে, সে জন্ম নিয়েছে, আমি জানি, কিন্তু যেই আলো এসেছে তাকে আমি গ্রাস করব। তার জীবনে আমি রেখে যাব আমার ছায়া, সে যেন কখনো শান্তিতে না থাকে। সে একটি অভিশাপ দেয়। জন্মরাত্রির অমাবস্যা যেই রাজপুত্রের চক্ষু উজ্জ্বল, আলোর চিহ্ন যার কপালে ভেসে উঠেছিল, সে একদিন আমার দ্বারে আসবে, আর আমি তাকে বরণ করব অন্ধকারে। একটি কালো পাখি হঠাৎ উঠে যায় তার কাঁধ থেকে, ছুটে যায় সৌরভপুরের দিকে। রাত আরও ঘন হয়। কেউ জানে না সে শিশুর জন্মের সঙ্গে রাজ্যের ভবিষ্যৎ কিভাবে গাঁথা হয়ে গেছে। পরদিন সকালে শান্তিলালের চোখে ছিল গভীর অস্থিরতা। তিনি মন্ত্রচোখে দেখেছেন যে শিশুটি একদিন মুখোমুখি হবে এমন এক অভিশাপ শক্তির, যা মানুষের নয়। তিনি রাজাকে বলেন, মহারাজ, আপনার পুত্র শুধু রাজ্য রক্ষার জন্য নয়, সে জন্মেছে ভাগ্যকে বদলাতে। কিন্তু তার জীবনের পথে থাকবে আগুন, বিশ্বাসঘাতকতা আর মায়ার ফাঁদ। তাকে তৈরি হতে হবে। রাজা দীপবাহন বলেন, তবে তাকে এমনভাবে গড়ে তুলব যেন সে নিজের ভাগ্য নিজেই লেখে। এভাবেই রাজপুত্র বিক্রমাদিত্যের জীবনের প্রথম অধ্যায় শুরু হয়, অভিশপ্ত জন্মরাত্রি দিয়ে, যেখানে আলোর মাঝে লুকিয়ে আছে ছায়ার হাতছানি। বিক্রমাদিত্য ক্রমশ বড় হতে থাকে। প্রাসাদের রাজপুরোহিত শান্তিলাল ও সৈনিক প্রশিক্ষক সুরজিৎ তার মধ্যে রাজসিক গুণাবলী গঠনে দিনরাত পরিশ্রম করেন। ছোটবেলা থেকেই তার বুদ্ধিমত্তা, একাগ্রতা এবং সাহস ছিল আশ্চর্যজনক। একদিন প্রাসাদের বাগানে ধ্যানরত অবস্থায় বিক্রম রাজপুরোহিতকে জিজ্ঞেস করল, গুরুদেব, কেন আমি সবসময় এই অদ্ভুত স্বপ্ন দেখি? আগুন, ছায়া আর একটি নারীর হাসি, যেন কেউ আমাকে ডাকছে অন্ধকার থেকে। শান্তিলাল কিছুক্ষণ নীরব থেকে বললেন, তুমি যার কথা বলছ সে হয়তো মায়ার প্রতিচ্ছবি, হয়তো তা ভবিষ্যতের সংকেত। মনে রেখো, যাকে ছায়া ভয় পায় সেই আলোকে ধারণ করতে পারে। সেই দিন থেকে বিক্রমাদিত্যের শিক্ষা আরও গভীরতর হয়। দিনে সে যুদ্ধবিদ্যায় নিপুণতা অর্জন করে, রাতে মন্ত্রসাধনায় নিমগ্ন থাকে। ধীরে ধীরে তার মধ্যে গড়ে ওঠে এমন এক অন্তর্দৃষ্টি, যেটি সাধারণ রাজপুত্রদের থাকে না। অন্যদিকে অজানা এক দূরভূমিতে জঙ্গলের গহীনে বসবাস করছিল মায়াবিনী। তার গুহার চারপাশে ছিল কালো আগুনের অঙ্গার, বিষাক্ত ফুল আর এক অদ্ভুত নিঃসঙ্গতা। সে এক জাদুঘড়ি আয়নার সামনে দাঁড়িয়ে বিক্রমাদিত্যের ওপর নজর রাখছিল আর ফিসফিস করে বলছিল, সে বড় হচ্ছে, শক্তি অর্জন করছে, কিন্তু প্রতিটি আলোই ছায়া ফেলে। আমি অপেক্ষা করব, সময় হলে আমি আমার ছায়া পাঠাব। তারপর সে তার কৃত্রিম পাত্র থেকে
একটি কালো শিকারী পাখি উড়িয়ে দিল, যেটি সোজা উড়ে চলল সৌরভপুরের আকাশে, নিঃশব্দে, যেন কেউ জানতেই পারবে না। বিক্রমাদিত্য যখন তার চতুর্থ বর্ষের প্রশিক্ষণ সমাপ্ত করছিল, এক রাতে সে অনুভব করে যেন কেউ তাকে দেখছে। সে উঠে গিয়ে দেখে বাগানের এক কোণে দাঁড়িয়ে আছে এক অপরিচিত কালো ঘুমটা পরা নারী। সে কিছু বলার আগেই মিলিয়ে যায়। পরদিন শান্তিলাল বললেন, আজ থেকে তুমি প্রবেশ করবে বাস্তবের প্রথম ধাপে। নিজেকে চিনতে শিখবে, জানতে শিখবে শক্তির দায়। কারণ তুমি শুধু রাজপুত্র নও, তুমি হলে ভবিষ্যতের একজন চালক। এইভাবেই শুরু হয় বিক্রমাদিত্যর ছায়ার সঙ্গে শিক্ষালাভের সূচনা। একদিক থেকে আলো, আর অন্যদিকে ধীরে ধীরে এগিয়ে আসছে সেই ছায়া, যার নাম মায়াবিনী। ইতিমধ্যেই রাজপুত্র বিক্রমাদিত্যের জীবনের ১৬ বছর পার হয়ে গেছে। বিক্রমাদিত্যের মধ্যে শারীরিক ও মানসিক শক্তির অপূর্ব সমন্বয় গড়ে উঠেছে। সে এখন দক্ষ তীরন্দাজ, তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী আর সাহসে ভরপুর। কিন্তু শান্তিলাল জানতেন, শুধু প্রাসাদে শিক্ষা গ্রহণে একজন প্রকৃত রাজা তৈরি হয় না, প্রয়োজন হয় বাস্তবের কঠিন পরীক্ষার। একদিন ভোরে রাজা দীপবাহনের সম্মতিতে শান্তিলাল বিক্রমকে ডেকে বলেন, আজ তুমি যাবে তপ্তবন নামক এক গহীন অরণ্যে, যেখানে বহু শতাব্দী ধরে সাধনার ধারা চলে এসেছে। সেখানে থাকবে তুমি ১০০ দিন, একা, কোনো রাজকীয় পরিচয় ছাড়া। তুমি খুঁজবে নিজের ভয়, নিজের সাহস, নিজের সত্য। বিক্রম কিছুক্ষণ নীরব থেকে বলল, আমি প্রস্তুত গুরুদেব। তপ্তবন ছিল এক বিশাল ঘন অরণ্য, যেখানে সূর্যের আলো মাটি পর্যন্ত পৌঁছাত না। গাছে গাছে ঝুলছিল অদ্ভুত লতা, পশু পাখির অদ্ভুত শব্দ ঘুরে বেড়াত। বিক্রম প্রথম দিকে ভয় পেত না, কিন্তু তৃতীয় রাত্রে হঠাৎ এক ছায়া তার শিবিরের বাইরে ঘোরাঘুরি করতে থাকে। সে তীর হাতে বের হয়ে দেখে এক বৃদ্ধ দাঁড়িয়ে আছেন, চোখে দৃষ্টির চেয়েও গভীর কিছু। তিনি বললেন, রাজপুত্র, যদি নিজেকে চিনতে চাও তবে এই অরণ্যের গভীরে থাকা কালচক্র ঝর্ণায় যাও। সেখানে সময় নিজেকে খোলে, কিন্তু যা দেখবে তা গ্রহণের সাহস তোমার থাকা চাই। বিক্রম জিজ্ঞেস করল, আপনি কে? হেসে বললেন, আমি একজন পথ প্রদর্শক। তোমার ভিতরের ভয় আমি চিনেছি, এখন সময় তোমার চিনবার। বিক্রম পরদিন গভীর অরণ্যের পথে হাঁটতে থাকে। পায়ে কাটা, রোদে ঝলসে যাওয়া, বন্যপ্রাণীর গর্জন সব সহ্য করে পৌঁছায় কালচক্র ঝর্ণার কাছে। ঝর্ণার ধারে একটি পাথরের আয়না ছিল। সে আয়নায় তাকাতেই বিক্রম দেখল এক বিকৃত বিক্রমাদিত্য, যার চোখ রক্তবর্ণ, মুখে নিষ্ঠুরতা। সে নিজের প্রতিবিম্বকে বলে, তুমি কে? প্রতিবিম্ব হেসে বলে, আমি সেই তুমি, যাকে তুমি গোপন করো। তোমার ক্রোধ, অহংকার, ইচ্ছার ছায়া, আমি সব জানি। তুমি যদি রাজা হতে চাও তবে আমাকে স্বীকার করতে হবে। বিক্রম চিৎকার করে বলে, আমি তোমাকে মানি না, আমি রাজ্যের রক্ষক, আমি মায়ার দাস নই। প্রতিবিম্ব ফেটে যায়, ঝর্ণার জল হঠাৎ আলো হয়ে ওঠে। বিক্রম বুঝতে পারে, এই অরণ্যে সে নিজের অন্ধকারকে চেনার প্রথম ধাপে পা রাখল। অন্যদিকে মায়াবিনী এক বিশাল গুহায় ধ্যানরত। কালো আগুনের সামনে সে বলে, সেই ছায়ার আয়নায় নিজেকে দেখেছে, ভালোই করছে। আমি চাই সেও প্রস্তুত হোক, কারণ শেষ খেলায় শক্ত প্রতিদ্বন্দ্বী থাকলেই আমি সত্যিকারের আনন্দ পাব। কিন্তু মনে রাখো বিক্রম, আমি তোমার ছায়া, আমি চিরকাল থাকব। ঝর্ণার জলে তখন বিক্রমের মুখ প্রতিফলিত হয়, কিন্তু এখন সে এক নতুন বিক্রম, যার চোখে আছে আত্মজয়ের দীপ্তি। তপ্তবনের গভীর থেকে ফিরতে বিক্রমাদিত্যর সময় লেগে গেল ১০০ দিন। যখন সে ফিরে এলো, সৌরভপুর রাজ্যের আকাশে নেমে এসেছিল দীর্ঘ এক অনিশ্চয়তার ছায়া। প্রাসাদের প্রবেশপথে পাহারায় থাকা সৈন্যদের মুখে উদ্বেগের ছায়া, প্রজারা যেন কেমন চুপচাপ। রাজমাতা সৌম্যদৃষ্টি বিক্রমকে দেখে জড়িয়ে ধরলেন। সন্তান, তুমি বেঁচে ফিরে এসেছ, এটাই আশীর্বাদ। কিন্তু জানো না তোমার অনুপস্থিতিতে এখানে কি হয়েছে? বিক্রম প্রশ্ন করল, কি হয়েছে মা? রাজা বাবা কোথায়? মা শান্তস্বরে বললেন, তোমার বাবা এখন কক্ষে শয্যাশায়ী। কেউ বা তাকে বিষ খাইয়েছে, কিন্তু কে তা আমরা জানি না। বিক্রম ছুটে গেল রাজা দীপবাহনের কাছে। তিনি অচেতন, কপালে ঘাম, শ্বাসকষ্টে ভারী। শান্তিলাল বললেন, রাজা এখন মৃত্যুর কিনারে বিক্রম,
কিন্তু এ বিষ সাধারণ নয়, এটা এসেছে অন্ধকার জগতের এক বিদ্বেষী চুক্তি থেকে। সেই মুহূর্তে সভাকক্ষ থেকে উঠে এলো রাজপুরীর মন্ত্রী ধীরেন্দ্র। মুখে চিন্তার ছাপ, কিন্তু চোখে ছিল সন্দেহজনক উজ্জ্বলতা। সে বলল, রাজপুত্র, দুঃখের সময় রাজ্যকে রক্ষা করতে হলে এখনই দরকার হবে শক্ত নেতৃত্বের। আপনি তো ছিলেন না, আমরা ভাবছিলাম কাউকে অস্থায়ীভাবে ক্ষমতায় আনা উচিত। বিক্রম কড়া চোখে চেয়ে বলল, রাজা বেঁচে আছেন, আর রাজ্য রাজমাতার ও রাজগুরুর তত্ত্বাবধানে চলছে। আমি ফিরেছি, আর সৌরভপুর কোনো ষড়যন্ত্রের রাজত্ব হবে না। সেই রাতে বিক্রম এক অদ্ভুত স্বপ্নে দেখে। এক অন্ধকার ঘরে ধীরেন্দ্র মায়াবিনীর সামনে মাথা নিচু করে আছে। মায়াবিনী বলছে, তুমি ভালো করেছ, রাজা এখন নিস্তেজ, আর রাজপুত্র এখনও পূর্ণ শক্তিতে আসেনি। একটু একটু করে তাদের ভিতরেই বিভাজন ঘটাও, সন্দেহ জাগাও, আর আমি তোমার পুরস্কার দেব। ধীরেন্দ্র বলল, কিন্তু রাজমাতা ও শান্তিলাল সন্দেহ করছে আমাকে। মায়াবিনী হেসে বলল, তুমি শুধু কাজ করে যাও, আমি ছায়ার আচ্ছাদন দেব, কেউ কিছু প্রমাণ করতে পারবে না। পরদিন সকালে রাজগুরু শান্তিলাল বিক্রমকে বললেন, রাজপুত্র, কোনোভাবেই এই আক্রমণ সাধারণ নয়। রাজ্য এখন চরম বিপদের পথে হারছে। তোমার উচিত দ্রুত শক্তির উৎস খুঁজে বের করা, যাতে আমরা রাজাকে বাঁচাতে পারি। বিক্রম বলল, আমি কোথায় যাব গুরুদেব? শান্তিলাল বললেন, তুমি যাবে উত্তর পাহাড়ের দিকে, যেখানে অগ্নিকুণ্ড আশ্রম আছে। সেখানে এক ঋষি বাস করেন, ঋষি অগ্নিবেদ। তিনি হয়তো এই বিষের মন্ত্রভেদ জানেন, কিন্তু সতর্ক থেকো, কারণ মায়াবিনীর ছায়া এখন শুধু বাইরে নয়, ভিতরেও প্রবেশ করেছে। রাজপুরে ধীরেন্দ্র ধীরে ধীরে সেনাবাহিনীর উপর প্রভাব বিস্তার করছে। কিছু প্রহরীকে ঘুষ দিয়ে নিজের দলে টেনেছে, প্রাসাদের মধ্যে গুপ্তচর বসিয়েছে। রাজমাতা ও রাজগুরু পরিস্থিতি আঁচ করতে পেরে বিক্রমকে দ্রুত পাঠিয়ে দেন অগ্নিকুণ্ড আশ্রমের পথে। বিক্রম জানে না, এই পথ হবে তার জীবনের সবচেয়ে বিপজ্জনক এক অভিযান, যেখানে শুধু তার দেহ নয়, তার বিশ্বাসকেও বারবার প্রশ্নের মুখে পড়তে হবে। মায়াবিনী তখন এক ডুবন্ত জলের পাত্রের সামনে বসে বলে, এই বিশ্বাসঘাতকতা শুধু শুরু, বিক্রমাদিত্য। এবার তোমার ভিতরের শক্তিকে আমি ভাঙব, নিজেকে ভুলতে বাধ্য করব। কারণ রাজাকে মারার চেয়েও ভয়ানক তার সন্তানকে নিজের ওপর সন্দেহ করিয়ে দেওয়া। সম্মানিত দর্শক, গল্পটি এখানেই শেষ নয়। সামনে বিক্রমাদিত্যকে পড়তে হবে আরও ভয়ানক, প্রাণঘাতী এক পরীক্ষার মুখে। সেই লড়াইয়ে পরাজিত হলে সে পৌঁছাতে পারবে না অগ্নিকুণ্ড আশ্রমে, আর আশ্রমে না পৌঁছালে দেখা হবে না ঋষি অগ্নিবেদের সাথে। আর যদি দেখা না হয়, তাহলে সে কখনোই জানতে পারবে না বিষক্ষয়ের গোপন মন্ত্র, যা পারে অশুভ শক্তিকে পরাজিত করতে। তাহলে কি বিক্রম শেষ পর্যন্ত রাজাকে রক্ষা করতে পারবে, নাকি অশুভ শক্তির হাতে ডাইনি মায়াবিনীর পরিকল্পনায় ধ্বংস হবে রাজ্য, আর বিক্রম নিজেই হারিয়ে যাবে অন্ধকারে? এরই মধ্যে যদি আপনার মনে হয় গল্পটা ভালো লাগছে, তাহলে একটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের পর্বে। আশা করি আমাদের সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।